আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি একজন আইএলটিএস ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং আপনার লিসনিং পার্ট 2 তে যদি 10 আউট অফ 10 না হয়ে থাকে, তাহলে আজকের এই একটা ভিডিও আপনার জন্য যথেষ্ট। মনে রাখবেন আইএলটিএস লিসনিং মডিউলটাই হইতেছে সবচেয়ে সহজ মডিউল দেন আদার্স মডিউল। আর এই মডিউলের মধ্যে ভালো একটা রেজাল্ট নিয়ে আসার জন্য অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 তে 10 আউট অফ 10 অবশ্যই আপনাকে পেতে হবে। আর আজকের এই ভিডিওটা আমি তাদের জন্য তৈরি করতেছি যারা লিসনিং পার্ট 2 তে সত্যি স্ট্রাগলিং করতেছেন। লিসনিং পার্ট 2 তে আসার পর আপনার স্কোরগুলো মিস হয়ে যায়, মেন এক্সাম সামনে আছে আর আপনার স্কোর এখন মিস হয়ে যাইতেছে। তো তাদের জন্য বেস্ট প্র্যাকটিসের ট্রিক্স এবং টেকনিক্স নিয়ে আজকের আমাদের এই ভিডিওটা সাজানো। আই হোপ যদি এই ভিডিওটা পুরোটা দেখতে পারেন তাহলে এই জায়গা থেকে এমন কিছু পেতে চলেছেন আপনি, যেখান থেকে আপনি আপনার লিসনিং পার্ট 2 তে অবশ্যই 10 আউট অফ 10 আপনার মেন এক্সামে নিয়ে আসতে পারবেন লিসনিং পার্ট 2 তে। তো আমি আশা করি শেষ পর্যন্ত আপনি আমার ভিডিওটা দেখবেন। প্রথমে বলে রাখি একটা বিষয়, এই ভিডিওর মধ্যে যতটা ট্রিক্স অ্যান্ড টেকনিক্সগুলো অ্যাপ্লাই করা হয়েছে এই সবগুলো পেইড কোর্সের আন্ডারে, যদিও এই ভিডিওতে আমি সবার জন্য উন্মুক্ত করে দিতেছি এই ট্রিক্স অ্যান্ড টেকনিক্সগুলো। তবে মনে রাখবেন ট্রিক্স এবং টেকনিক্সই যথেষ্ট নয় আইএলটিএস এক্সামের জন্য যদি না আপনি প্রপার প্র্যাকটিস না করেন। তো আই হোপ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারলে আপনার অনেক বেশি পরিমাণে ইমপ্রুভমেন্ট করবে এবং ভিডিওর শেষের দিকে আমরা টোটাল একটা লিসনিং পার্ট 2 এর এক্সাম দেবো এবং পরবর্তীতে আমরা কয়েকটা বোনাস টিপস বলবো যেগুলো আপনার টোটাল লিসনিংকে এনহান্স করার চেষ্টা করবে। তো লেটস গো এভরিওয়ান। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হইতেছে কোয়েকশন টাইপ অফ লিসনিং পার্ট 2। লিসনিং পার্ট 2তে সাধারণত 5 ধরনের কোয়েকশন টাইপ থাকে, তবে এই জায়গায় রিসেন্ট কোয়েকশনসগুলোর আন্ডারে আমরা বলতেছি অ্যানালাইসিস অনুযায়ী 4টা কোয়েকশন টাইপ মেজর, যেগুলো সবচেয়ে বেশি এসেছে লাস্ট কয়েকটা এক্সামের মধ্যে। নাম্বার 1 হইতেছে মাল্টিপল চয়েস কোয়েকশনস, এমসিকিউ যেটা আমরা বলে থাকি। তবে মনে রাখতে হবে এমসিকিউ 2 ধরনের। এই জায়গায় আমি একটা এমসিকিউর মাধ্যমে সব কিছু এই জায়গায় বুঝিয়েছি। একটা এমসিকিউ হইতেছে সিঙ্গেল এমসিকিউ এবং আরেকটা ধরনের এমসিকিউ হইতেছে ডবল এমসিকিউ। আর 2 নম্বর বিষয়টা হইতেছে ম্যাচিং ইনফরমেশনস, কয়েকটা ইনফরমেশন দেওয়া থাকবে এবং কয়েকটা অপশন দেওয়া থাকবে, অপশনের সাথে সঠিক ইনফরমেশনটা আমরা কী করবো, ম্যাচ করাবো। 3 নম্বরটা হইতেছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস কোয়েকশন ম্যাপ অথবা প্ল্যান, যেইটা অনেক বেশি কমন, যেটা আপনার লিসনিং পার্ট 2 এর মধ্যে আসার অনেক বেশি সম্ভাবনা। তো এইটা নিয়ে আমরা বিস্তারিত পুরো আলোচনা। 4 নম্বর বিষয়টা হইতেছে সেন্টেন্স কমপ্লিশনস। তবে পার্ট 1 এর সেন্টেন্স কমপ্লিশন এবং পার্ট 2 এর সেন্টেন্স কমপ্লিশন দুটো ডিফারেন্স, বিকজ পার্ট 1 এর সেন্টেন্স কমপ্লিশনটাতে এক ওয়ার্ডের ছিল, কিন্তু পার্ট 2 তে এটা একটু ডিফিকাল্ট থাকবে। এজন্য 2 ওয়ার্ড অথবা 3 ওয়ার্ডের থাকতে পারে, সাথে নাম্বার দিয়ে দিতে পারে ওরা। এজন্য বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ওকে, পরের প্রথম যে ট্রিপস যেটা আছে সেটা হইতেছে ভালোভাবে আমাদের ইনস্ট্রাকশনটা পড়তে হবে। আমরা জানি ইনস্ট্রাকশনের মধ্যে আমরা প্রথম যেটা আছে সেটা থাকতে পারে এমসিকিউ টাইপের, চুজ দ্য কারেক্ট লেটার এ ভি ওর সি। যদি ডবল এমসিকিউর জন্য থাকে তাইলে 2টা চুজ করার কথা বলবে। এটা খুব ভালোভাবে আমরা ইনস্ট্রাকশনটা প্রথমে পড়তে হবে যে কোনো প্রশ্নের ক্ষেত্রে। 2 নম্বর বিষয়টা হইতেছে রাইট দ্য কারেক্ট লেটার। সাধারণত ইনফরমেশন ম্যাচিংয়ের ক্ষেত্রে এই ধরনের কোয়েকশন আসতে পারে, অথবা ম্যাপের ক্ষেত্রে জিনিসটা হইতেছে এ থেকে এইচ পর্যন্ত আমাদের বিভিন্ন অপশনস দেওয়া থাকবে এবং এইগুলা কারেক্ট কোয়েকশনের সাথে সাথে ম্যাচ করাতে হবে। নাম্বার 2 হইতেছে সেন্টেন্স কমপ্লিশনের জন্য 2 ওয়ার্ডস অনলি, যেটা হতে পারে এই ধরনের লাস্ট মোমেন্টে 2টা ওয়ার্ড হতে পারে, অথবা বলা যেতে পারে যে 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার, অর্থাৎ 2টা ওয়ার্ড থাকবে সাথে একটা নাম্বারও থাকতে পারে। এইটা হইতেছে আমাদের প্রথম টিপসটা। আর এটা খুব ভালোভাবে যদি আমরা পড়তে পারি তাহলে লিসনিংয়ের কোয়েকশন টাইপটা ধরো আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। 2 নম্বর বিষয়টা হইতেছে টাইটেলের অর্থ বোঝার চেষ্টা করা। অবশ্যই আপনি প্রত্যেকটা প্রশ্নের উপরে টাইটেল পাবেন, আর যেই টাইটেলটার অর্থ বোঝার চেষ্টা করতে হবে আপনাকে। যদি এই টাইটেলের অর্থটা আপনি বুঝে ফেলেন তাহলে কোয়েকশনের 50% কোয়েকশনটা আপনি কী করলেন, আন্ডারস্ট্যান্ড হয়ে ফেললেন, এবং এটার উপর অ্যাজিউম করে আপনি পরবর্তীতে আনসারগুলো কী করতে পারবেন, আপনি একটু বুঝতে পারবেন যে কোন ধরনের আনসারগুলো এই জায়গায় আসার সম্ভাবনা আছে। তো এই জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, আপনার টাইটেলটা মুখস্থ রাখতে হবে বা টাইটেলটার অর্থটা বোঝার চেষ্টা করবো আমরা। নাম্বার 3 টিপসটা হইতেছে পার্ট 1 শেষ করার পরই পার্ট 2 এর সঠিক কিওয়ার্ড খুঁজতে হবে এবং দাগাতে হবে। পার্ট 1 শেষে আমাদের কিছু সময় আমাদের দেয়, যেটার মাধ্যমে আমরা পার্ট 1 এর কোয়েকশনসগুলো অ্যানালাইসিস করবো এবং যে আনসারগুলো দিয়েছিলাম আমরা ওইটা কারেক্ট করার চেষ্টা করবো, যদি ভুল হয়ে থাকে ওরা চেক করার জন্য দেয়। আর এই যে সময় যেটা সাধারণত 30 সেকেন্ডের মতো থাকে, এই সময়টা আমরা পার্ট 1 এর পিছনে না
বের করে আমরা পার্ট 2 তে সরাসরি চলে আসব। আসার পরে ওই জায়গায় সঠিক কিওয়ার্ডটা খুঁজতে থাকবো এবং দাগাতে থাকবো। কিওয়ার্ড দাগানোর জন্য আমরা গত ভিডিওতে বলেছিলাম পার্ট 1 এর ভিডিওতে, যেখানে কিভাবে আমরা কিওয়ার্ডগুলো ভালোভাবে অ্যানালাইসিস করব, এই জায়গায় দিয়েছি আমরা। যারা পার্ট 1 এর আমাদের ভিডিওটা দেখানোর উপরে আই বাটন প্রেস করে আমরা কি করতে পারেন, পার্ট 1 এর আমাদের ভিডিওটা দেখে ফেলতে পারেন। এই জায়গায় প্রথমটা হইতেছে সাবটাইটেল। অবশ্যই আপনাকে সাবটাইটেলগুলো কি করতে হবে, দাগাতে হবে। 2 নম্বর জিনিসটা হইতেছে নাম্বার অ্যান্ড অ্যামাউন্ট। অবশ্যই নাম্বার অথবা অ্যামাউন্ট টাইপের কিছু থাকলে এটাকে আমরা কিওয়ার্ড হিসাবে নেব। নাম্বার 3 জিনিসটা হইতেছে এনি নেম। যদি কোনো নাম এসে থাকে আপনার এই প্রশ্নের মধ্যে, তাহলে এই জায়গা থেকে আপনার নামটাকে সবচেয়ে বড় কিওয়ার্ড হিসেবে আমাদের নিতে হবে। ডেট, ইয়ার অ্যান্ড মান্থ। যদি আমাদের কোনো ডেট থাকে, কোনো ইয়ার থাকে অথবা কোনো মান্থ থাকে, তাহলে অবশ্যই এইগুলোকে আমাদের কি করতে হবে, সার্কেল দিয়ে এইগুলোতে আমাদের নিতে হবে। তারপরে হইতেছে সায়েন্টিফিক টার্ম। যদি আমাদের কোনো সায়েন্টিফিক টার্ম পেয়ে থাকি আমরা, অবশ্যই এইগুলাকে কিওয়ার্ড হিসেবে নিতে হবে। বিকজ এই ধরনের শব্দগুলো সাধারণত প্যারাফ্রেজ হয় না এবং সহজেই আমরা ধরতে পারবো আমাদের লিসনিংয়ের মধ্যে। এরপরের বিষয়টা হইতেছে আমাদের সংকেতমূলক শব্দে মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি সংকেতমূলক শব্দ আমরা শুনি, তাহলে মনোযোগ সে শুনতে হবে, কারণ এই সংকেতমূলক শব্দের পরেই যেটা বলা হবে এটাই আমাদের টার্নিং পয়েন্ট থাকবে। যেমন আসতে পারে নাও লেটস মুভ অন দ্য গার্ডেন, এটা বলতে পারে। এইটার মানে হইতেছে তারা গার্ডেন বিষয়ে এই মুহূর্তে কিছু বলবে। অথবা বলতে পারে দ্য নেক্সট প্লেস ইজ ক্যাসল। তাহলে ক্যাসলের মাধ্যমে, ক্যাসল যখন বলতেছে তার মানে নিশ্চিত এই মুহূর্তে ক্যাসলের ভিতরে কোনো একটা জিনিস বিস্তারিত ওরা বর্ণনা করবে। এই জিনিসগুলো সংকেতমূলক, এইগুলোকে সংকেত দিয়ে আপনাকে মুভ করাবে এক জায়গা থেকে অন্য জায়গায়। এই জিনিসটা যখন আমরা বুঝবো, তখন আমাদের লিসনিং ধরা অথবা ওদের এই লিসনিং অডিওটাকে ট্র্যাক করা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং আনসারগুলো ধরা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। এরপরের জিনিসটা হইতেছে আপনাকে লিসনিংয়ের মধ্যে অনেক বেশি সময় ওরা বিভ্রান্তকর প্রশ্নের তথ্য দিয়ে কী করবে, আপনাকে বিরক্তিকর করবে। কারণ আনসার মিস করানোই ওদের জন্য মেইন কাজ, অথবা আপনাকে বিভিন্নভাবে জ্বালাই করা ওদের কাজ, এবং ওরা বিভিন্ন সময় বিভ্রান্তকর প্রশ্ন দিয়ে আপনাকে তথ্য দিয়ে আপনাকে সমস্যা ফেলার চেষ্টা করবে। যেমন দ্য মার্কেট প্লেস ওপেন 10 AM, ও সরি ইটস অ্যাকচুয়ালি 11 AM। এরকম প্রশ্ন সাধারণত আমরা এমসিকিউর ক্ষেত্রে পেয়ে থাকি। ওরা প্রথমে একটা জিনিস বলবে, বলার পরে বলবে না দুঃখিত, এইটা না, এইটা হওয়ার কথা ছিল এইটা। যেমন এই জায়গায় বলা হইতেছে সাধারণত বাজার খুলে সকাল 10টার সময়, পরে আবার বলতেছে সরি এটা 11টার সময় খুলে। এই যে জিনিসটা আমাদের বলতেছে সরি দিয়ে, যেটা আমাদের এই যে কানেক্ট করছে লাস্টে, এইটা হইতেছে আসল তথ্য। এবং এইরকম তথ্য প্রথম যদি আমরা 10 AM শুনে যদি আনসার দিয়ে দিতাম, তাইলে অবশ্যই এটা ভুল ছিল আমাদের। এজন্য পুরো সেন্টেন্সটা আমরা শুনবো এবং বোঝার চেষ্টা করবো এই জায়গায় কি কোনো ওরা আমাদের বিভ্রান্তিকর বা ডিস্ট্রাক্টরস কোনো অ্যাড করতেছে কিনা। যদি অ্যাড করে থাকে তাহলে লাস্টেরটা আমরা আনসার হিসেবে অ্যাপ্লাই করব। ওকে, পরবর্তী জিনিসটা হইতেছে ম্যাপ। এবং ম্যাপের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্স কয়েকটা জিনিস, আমাদের পয়েন্ট, এগুলাকে আমরা চাইলে লিখে ফেলতে পারি, অথবা আমরা ভালোভাবে এটা বুঝে রাখতে হবে আমাদের। নাম্বার 1 জিনিসটা হইতেছে স্টার্টিং পয়েন্ট খুঁজতে হবে এবং দাগাতে হবে। দেখেন, প্রত্যেকটা ম্যাপের যে কোনো এক জায়গা থেকে এন্ট্রান্স হয়, যে কোনো এক জায়গা থেকে আমাদের শুরু হয়। সাধারণত বেশিরভাগ ম্যাপের ক্ষেত্রে এন্ট্রান্স গেট থেকে থাকে, অথবা অনেক সময় ওয়েস্ট গেট, সাউথ গেটস, নর্থ গেটস এইগুলোর থেকে থাকবে। আপনাকে দেখতে হবে যে কোন জায়গা থেকে শুরু করবে। ওই জায়গায় আপনি ম্যাপ দেখলেই বুঝতে পারবেন। আপনাকে প্রত্যেকটা গেট কী করতে হবে, এই জায়গায় দাগিয়ে ফেলতে হবে। কারণ প্রথমে স্টার্টিং পয়েন্ট থেকে ওরা কিন্তু লিসনিংটা শুরু করবে, পরে আমাদের দাগানো অনেক বেশি সহজ হয়ে যাবে। যেন প্রথমেই আমরা কী করবো, স্টার্টিং পয়েন্টটাকে দাগিয়ে ফেলবো। 2 নম্বর জিনিসটা হইতেছে অপশনস যেগুলো আছে, ধরেন ABCDEFGH, যেগুলো আমাদের আনসারের জন্য দেয়া থাকে ম্যাপের মধ্যে, ওইগুলোকে আমরা কি করব, প্রত্যেকটাকে এরকম গুল দাগ দিয়ে আমরা কি করে ফেলবো, দাগিয়ে ফেলবো। কারণ ধরেন কোনো একটা প্রশ্নের আনসারটা ডি হয়েছিল, কিন্তু ডিটা যদি আপনার চোখের নাগালে না থাকে বা চোখের আড়ালে চলে যায়, যে কোনো কর্নারের দিকে জি লেখা ছিল, ওইটা আমরা কি করি, বুঝতে না পারি, তাইলে কিন্তু আনসারটা আমাদের মিস হয়ে যাবে। এই জন্য আনসারগুলো মিস না হওয়ার জন্য আপনাকে প্রত্যেক অপশনটাকে কী করতে হবে, এরকম দাগিয়ে ফেলতে হবে। যখন আপনি প্রত্যেক অপশনসগুলো দাগিয়ে ফেলবেন, তখনই আপনার আনসার শোনার সময় অনেক বেশি সহজ হবে এবং বুঝে যাবে যে আপনার পাশেই রয়েছে এই প্রত্যেকটা অপশনস, যেখানে আপনার ম্যাপটা অনেক বেশি সহজ হয়ে যাবে। 3 নম্বর জিনিসটা হইতেছে অন্ততপক্ষে একবার হলেও আপনার তথ্যগুলো পড়া উচিত। নিচের দিকে যে তথ্যগুলো থাকে ওইগুলো প্যারাফ্রেজ ব্যতীত ওরা ডিরেক্টলি বলে দেয়, এবং আমরা অনেক সময় এই জায়গায় আমরা অনেক বড় ভুল করে ফেলি, যারা এই প্রশ্নগুলোর তথ্যগুলো আমরা কি করি, না পড়ে আমরা লিসনিংয়ের ম্যাপ সমাধান করার চেষ্টা করি। তো এই জিনিসটার ক্ষেত্রে আমরা অনেক বেশি পরিমাণে কেয়ারফুল থাকবো যে অন্ততপক্ষে একবার হলেও তথ্যগুলো পড়বো, যাতে করে আমাদের রিমাইন্ড থাকে যে পরের তথ্যতে যাওয়ার পরে যাতে করে আমাদের কনসিস্টেন্সি মিস না হয়। এরপরে জিনিসটা হইতেছে প্রত্যেকটা লিসনিং ম্যাপের ক্ষেত্রে
সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটাই হইতেছে 4 নম্বর পয়েন্ট। কারণ এই জায়গা থেকে আপনি ডিরেকশনাল ওয়ার্ড যেগুলো আছে এগুলাকে ভালোভাবে বুঝতে হবে। কারণ ডিরেকশনাল ওয়ার্ড যদি আমরা না বুঝি তাহলে ম্যাপ বোঝা আমাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এক কথায় ম্যাপ আমরা বুঝতেই পারবো না। ডিরেকশনাল ওয়ার্ড এই জায়গায় কয়েকটা জিনিস লিখে দিছি আমরা। লেফট মানে বামে, রাইট মানে ডান, টপ উপরে, বিলো নিচে, অপোজিট ঠিক বিপরীত, বিহাইন্ড পিছনে। এই যে জিনিসগুলো আমরা লিখে দিছি, এই জিনিসগুলা, এই যে ওয়ার্ড কয়েকটা, এগুলোকে বলা হয় ডিরেকশনাল ওয়ার্ড। এই ধরনের কয়েকটা ওয়ার্ডের লিস্ট যেগুলো ম্যাপের মধ্যে থাকে সাধারণত আসে, এই ধরনের কয়েকটা লিস্ট বাংলা অর্থ সহ আমি ডেসক্রিপশনে দিয়ে থাকবো। আপনারা এই ডেসক্রিপশন থেকে খুঁজে নেবেন এবং এইগুলো পড়লে আশা করি ম্যাপের ক্ষেত্রে আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। একবার ভুল হলে থেমে যেও না। আপনি কখনো যদি একটা আনসার মিস করে ফেলেন তাহলে এই জায়গায় থেমে যাবেন না, পরবর্তীতে চলে যাবেন পরবর্তী আনসার খোঁজার জন্য। কারণ একটা মিস হলে কিন্তু আরেকটা মিস হওয়ার সম্ভাবনা থেকে যায়। যদি আপনি এক জায়গায় আটকে ফেলেন তাহলে অনেকগুলো প্রশ্ন আপনি এই জায়গায় মিস করে ফেলবেন। আর কোনো ক্রমেই এই প্রশ্নের ভুলটা করা যাবে না। যে কোনো প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা একটা মিস করে ফেলি, পরবর্তীতে দ্রুত পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব। এবং এই টোটাল জিনিসটা যদি কভার করতে পারেন, আই হোপ ম্যাপের মধ্যে আপনি অনেক সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ দেখতে পারবেন খুব রিসেন্টলি। এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট একটা কোয়েশ্চন টাইপ হইতেছে এমসিকিউ। এমসিকিউর ক্ষেত্রে কয়েকটা টিক্স আমাদের মনে রাখতে হবে। নাম্বার 1 হইতেছে, যদি আপনার এমসিকিউর অপশনটা যদি অনেক বেশি লম্বা হয়ে থাকে তাহলে অপশনের প্রথম এবং শেষ দুইটা ওয়ার্ড আপনারা পড়বেন। ধরেন 7টা ওয়ার্ড 8টা ওয়ার্ডের আপনাদের একটা এমসিকিউ অপশনস আছে। এখন 7টা বা 8টা ওয়ার্ডের এমসিকিউর অপশন যদি আপনি পড়তে থাকেন এই জায়গায় অনেক সময় কনজিউমড হয়ে যাবে আপনার, যেই জিনিসটা একদমই করা যাবে না। প্রথম দুইটা এবং শেষ দুইটা আপনি পড়বেন, পড়ার পর আপনি বোঝার চেষ্টা করবেন যে এই টোটাল সেন্টেন্সের মধ্যে ওরা কি বোঝানোর চেষ্টা করছে। এরপরে আপনি পরেরটাতে যাইবেন। এরকম অনেক সময় দেখবেন এই জায়গায় আমরা বেঁচে গেছে। এরপরে 2 নম্বর টিপসটা হইতেছে বাট, হাউএভার, নেভারদ্যালেস, এই যে ওয়ার্ডগুলো আছে কনজাংশনস, এইগুলা কিন্তু এইগুলোর পরেই কিন্তু কি করে ওরা আনসারটা বলে দেয়। এজ এ লিঙ্কার হিসেবে ওরা সেন্টেন্সের মধ্যে আসে এবং এরপরেই কিন্তু করে আনসারটা বলে দেয়। যদি এই ধরনের ওয়ার্ড আমরা পেয়ে থাকি আমাদের লিসনিংয়ের মধ্যে, তাইলে বোঝার চেষ্টা করবো এর পরেরটাই আমাদের আনসার বলবে। তো এই জিনিসগুলো আমরা খুব বেশি পরিমাণে মনোযোগ দিয়ে শুনবো। এরপরেরটা হইতেছে প্রেডিক্ট দ্য আনসার। আপনি কোয়েকশনটা পড়বেন, কোয়েকশনটা পড়ার পর আপনি আনসারটা এজিম করার চেষ্টা করবেন আসলে এই জায়গায় কোনটা বসার সম্ভাবনা। তবে মনে রাখবেন লিসনিং এমসিকিউর ক্ষেত্রে আপনি আনসার এজিম করে কখনো আনসার দিবেন না। অবশ্যই ওদের লিসনিংটা শোনার পর আনসারটা দিবেন, বাট এজিউম করলে অনেক বেশি সহজ হয়ে যাবে আপনার লিসনিংটা বোঝা। ওকে, 4 নম্বর জিনিসটা হইতেছে ডোন্ট প্যানিক ইফ ইউ মিস ওয়ান আনসার। আমি আগেও বলেছিলাম যে যদি কোনো সময় আনসার মিস করে ফেলেন আপনি প্যানিক হবেন না, আপনি পরবর্তীতে প্রশ্নতে চলে যাবেন। কারণ একটা মিস হইলে আরেকটা মিস করা কখনো যাবে না। হয়তো একটা মিস হয়ে গেছে, পরেরটা আপনি রিকভার করার চেষ্টা করবেন, পরেরটা আমরা কারেক্ট আনসার দিয়ে। ওকে, পরের যে টিপসটা হইতেছে সেইটা হইতেছে সবচেয়ে সহজ একটা টিপস এবং এটা আপনি নিজেও জানেন, মনোযোগ দিয়ে লিসনিং শুনতে হবে। দেখেন একটা খেয়াল করে, আপনি সব কিছু জানেন, সব কিছু বুঝেন, সব ট্রিক টেকনিক্স আপনার কাজ করে, কিন্তু আপনি যদি লিসনিংটাই মনোযোগ দিয়ে না শুনেন তাহলে এক্স্যাক্টলি এই জায়গায় আপনার লিসনিং আনসারটা কি হবে, মিস হয়ে যাবে। আপনি মনোযোগ দিয়ে লিসনিং শুনবেন আর এইটা মনে রাখবেন, দিস ইজ দ্য লাস্ট টাইম আই লিসনিং দিস অডিও। এইটাই আমার লাইফের শেষ লিসনিং শোনা। এইটা মনে রেখে যখন আপনি এক্সামের মধ্যে এক্সাম দিতে যাইবেন দেখবেন আপনার এক্সামটা অনেক বেশি ভালো হইতেছে। ওকে, এরপরে যে বিষয়টা সেটা হইতেছে ভুল করা যাবে না যে জিনিসগুলো, এগুলো আমরা একবার রিভিশন করে ফেলি। নাম্বার 1, যদি আপনার সেন্টেন্স কমপ্লিশন থেকে থাকে তাহলে অবশ্যই স্পেলিংটার ক্ষেত্রে মনে রাখবেন। আপনি যদি টোটাল আনসারটা ধরে ফেলেন এবং স্পেলিংটা যদি ভুল করে ফেলেন তাহলে আপনার এই জায়গায় মার্ক দেওয়া হবে না। তো বি কেয়ারফুল অ্যাবাউট স্পেলিং। ওকে, 2 নম্বর জিনিসটা হইতেছে প্রশ্ন ভালোভাবে না পড়ে শুনতে শুরু করা। আপনি লিসনিংয়ের যেই বিষয়টা হইতেছে এমসিকিউর ক্ষেত্রে, এই জায়গায় আমরা অনেক সময় প্রশ্ন না ভালোভাবে পড়ে লিসনিং শুনতে যাই, যার ফলে আমরা প্রশ্ন না বুঝি, না আনসার ধরতে পারি। এই জিনিসটা কখনোই ভুল করা যাবে না। এক্স্যাক্টলি আপনাকে প্রত্যেকটা এমসিকিউর আপনার যে কোয়েকশনটা আছে ওইটা ভালোভাবে পড়তে হবে, তারপরে আমরা লিসনিং শুনতে যাইব, যেটা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। এরপর এটা হইতেছে ডিস্ট্রাক্টসর না বোঝা। অনেক সময় ওরা ডিস্টার্ব করবে, ওরা বলবে যে এইটা হতো আনসার কিন্তু এইটা হয়েছে না, বা আগে এইটা চলতো কিন্তু এইটা এখন চলে না। তো এই জিনিসগুলো যে আপনাকে একবার লুপ দেখাইছে, আপনি বুঝছেন এটা আনসার দিয়ে দিতেছেন, পরে আবার বলতেছেন না এইটা না, এইটা আরেকটা হবে। এই ধরনের যে ডিস্ট্রাক্টর বিভ্রান্তিকর তথ্য দিবে, এইটা না বুঝা, এইটা যদি না বুঝেন তাইলে কিন্তু আনসার হবে না। তাইলে এইটা বুঝতে হবে আপনাদের, এইটা না বুঝে ভুল করা যাবে না, বুঝতে পারছেন? মানে ডিস্ট্রাক্টরটা বুঝতেই হবে আপনাকে। ওকে, পরের জিনিসটা হইতেছে ডিরেকশনাল ওয়ার্ড না বোঝা। আমরা অনেক সময় ম্যাপ তৈরি করার ক্ষেত্রে, ম্যাপের আনসার দেওয়ার ক্ষেত্রে আমরা ডিরেকশনাল লেফট রাইট টপ বাটন এগুলো আমরা কিছু বুঝি না। এইগুলো যদি না বুঝি তাইলে লিসনিং ও আনসার পার্ট 2তে আনসার দেওয়া অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য। এজন্য ডিরেকশনাল ওয়ার্ডগুলোকে আমরা ভালোভাবে
আমাদের আন্ডারস্ট্যান্ড করতে হবে। তো আই হোপ এই জিনিসগুলো আপনাদের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে এবং আমরা এই মুহূর্তে একটা টোটাল লিসনিং পার্ট 2 এর টেস্ট দিতে চলেছি, আর যেইটার মাধ্যমে আমাদের এই ট্রিক্স এবং টেকনিক্সগুলো আমরা অ্যাপ্লাই করব। সো লেটস মুভ অন টু কোয়েকশন। সো এবার আমরা একটা কোয়েকশন টাইপ নিয়েছি, যেখানের মধ্যে অলমোস্ট 5টা এমসিকিউ থাকবে, যেটা অনেক বেশি কমন আইএলস লিসনিং পার্ট 2 এর জন্য, এবং পরবর্তীতে আমরা একটা ম্যাপ নিয়েছি আর যেটাও সমাধান করার চেষ্টা করব, যেটা অনেক বেশি কমন লিসনিং পার্ট 2 এর জন্য। এই দুইটা সেকশন আমরা সমাধান করার চেষ্টা করব আজকের আমাদের ট্রিক্স এবং টেকনিক্সের উপর ভিত্তি করে। তো দেখেন, আমাদের লিসনিংটা শুরু করার আগে আমাদের কিছু সময় দিবে। তো শুনে আসি প্রথমে লিসনিংয়ের মধ্যে আমাদের কি বলা হইতেছে প্রথম সেকশনের, পার্ট 2 এর দিকে, প্রথমের দিকে। Section 2. You will hear a guide talking to a group of tourists who are about to visit an English castle. First, you have some time to look at questions 11 to 15. ঠিক আছে, তো ভদ্রলোকটি আমাদের 11 থেকে 15 এর জন্য কোয়েকশন পড়ার জন্য কিছু সময় আমাদের দিচ্ছেন। তো এই সময়ের ভিতরে আমরা কি করব, আমাদের এই কোয়েকশনসগুলো আমরা দাগিয়ে ফেলবো। তো প্রথমে আমরা দেখতেছি, প্রথমে ইনস্ট্রাকশনটা আমাদের পড়তে হবে। ইনস্ট্রাকশনটা বলা হইতেছে এ, ভি আর সি। আমরা এই জায়গা থেকে যে কোনো একটা আনসার কুইক করতে পারবো এ, বি অথবা সি থেকে। এটা আমরা সবাই বুঝতে পারছি। পরের জিনিসটা হইতেছে আমাদের টাইটেল পড়তে হবে। টাইটেলে বলা হইতেছে ভিজিট টু বার্নলি ক্যাসল। যে কোনো একটা দুর্গতে, বার্নলি একটা দুর্গ আছে, এই দুর্গতে আমরা কি হয়েছে ভিজিট করার সম্পর্কে কোনো একটা তথ্য এই জায়গায় আমাদের বলা হইতেছে। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন প্রথমটা হইতেছে বিফোর কুইন এলিজাবেথ, কুইন এলিজাবেথের আগে, ফার্স্ট কুইন এলিজাবেথের আগে আই ভিজিটেড দ্য ক্যাসল ইন 1576। তার মানে 1576 সালের আগে প্রথম এলিজাবেথ এই জায়গায় আসার আগে কেউ একজন এইটা ভিজিট করেছিল, এবং এইটার পরিস্থিতি কেমন ছিল এইটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দেখেন এই জায়গায় অলমোস্ট 6-7টা কোয়েশন ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স গঠিত। এই জায়গায় আমরা প্রথম দুইটা এবং পরে দুইটা পরে বোঝার চেষ্টা করব। ওকে, এই জায়গায় হইতেছে রিপেয়ার্স ওয়ার, যেটা রিপেয়ার্স করা হয়েছিল ক্যারিড আউট টু দ্য গেস্ট রুম। তার মানে নিশ্চিত গেস্ট রুমটা কি হয়েছিল, রিপেয়ার করা হয়েছিল কুইন এলিজাবেথ আসার আগে যখন উনি ভিজিট করেছিল। উনি দেখছিলেন যে নিউ বিল্ডিংস, নতুন একটা বিল্ডিংস কনস্ট্রাক্টেড ফর হার, তার জন্য কি হয়েছিল, কনস্ট্রাক্টেড করা হয়েছিল। এ ফায়ার ড্যামেজ দ্য মেইন হল, অর্থাৎ মেইন হলের এই ক্যাসেলের মেইন হলটা কি হয়েছিল, অগ্নিকাণ্ডে কি হয়েছিল, ড্যামেজ হয়ে গেছিল। পরের কোয়েশনটার মধ্যে আসি 1982 সালে দ্য ক্যাসল ওয়াজ সোল্ড টু। 1982 সালে ক্যাসলটা কি হয়েছিল, বিক্রি হয়ে গিয়েছিল দ্য গভর্নমেন্ট, সরকারের কাছে, দ্য ফ্যান্সি ফ্যামিলি, একটা ফ্যামিলির কাছে, অথবা অ্যান এন্টারটেইনমেন্ট কোম্পানি, অথবা একটা কোম্পানির কাছে। কোনটার কাছে, আনসার ওরা বলে দিবে, আমরা বোঝার চেষ্টা করব। ইন সাম অফ রুমস, কিছু কিছু রুমে ভিজিটর্স ক্যান, কিছু রুম এই জায়গা আছে যারা ভিজিটর্স যারা যাইবে ওই রুমগুলোর মধ্যে কোনো একটা ফেসিলিটিস পাইবে, এইটা ওই জায়গায় ভালোভাবে বোঝানো হয়েছে। স্পিক টু এক্সপার্ট, একজন এক্সপার্টের সাথে কথা বলতে পারবেন। হিস্ট্রি অফ দ্য ক্যাসেল, এই ক্যাসেলের ঐতিহ্যবাহী বা ঐতিহাস নিয়ে। ইন্টারেক্ট উইথ অ্যাক্টর্স, যে কোনো অ্যাক্টরদের সাথে যোগাযোগ করতে পারবো বা কথা বলতে পারবেন। অ্যাজ এ ফেমাস ক্যারেক্টার্স, একজন ফেমাস ক্যারেক্টার হিসেবে ইন্টারাক্ট করতে পারবেন যে কোনো অ্যাক্টরসদের সাথে যারা এই জায়গায় অ্যাক্টিং করছিল। সি মডেলস অফ হিস্ট্রিক্যাল ফিগার মুভিং টু দ্য টকিং। ওকে, এই জায়গায় বিভিন্ন ধরনের হিস্ট্রিক্যাল জিনিস রয়েছিল, এগুলোর সাথে আপনি কী করতে পারবেন, কোথাও বলতে পারবেন, এগুলাকে নাড়াচাড়াও করতে পারবেন আপনি। এই জিনিসটার সুবিধা পাবে কারা, ভিজিটর্স যারা এই কিছু কিছু রুম আছে এই রুমের মধ্যে যদি তারা ভিজিট করে ফেলে। ওকে, এরপরে তো বলা হইতেছে ইন দ্য ক্যাসল পার্ক, ক্যাসল পার্কের মধ্যে ভিজিটর কী করতে পারবে। সি অ্যান 800 years old ট্রি, একটা ট্রি দেখতে পারবে, গাছ দেখতে পারবে যেটা 800 বছরের পুরনো ছিল। গো টু অ্যান এক্সিবিশনস, মানে যে কোনো একটা জাদুঘর, মানে যে কোনো একটা প্রদর্শনী ডিসপ্লে ওই জায়গায় থাকবে, কোনো কিছু আর্ট, ওইগুলাতে তারা যাইতে পারবে। ভিজিট টু স্মল জু, ছোট্ট একটা চিড়িয়াখানা ওরাও দেখতে পারবে। ওকে, কোনটা আনসার হইব ওইটা আমরা অ্যাজিম করবো বা আনসারগুলো দিয়ে দেবো লিসনিং শোনার পরে। এট দ্য এন্ড অফ দ্য ভিজিট, ভিজিটের শেষে দ্য গ্রুপ হোয়াইল, একসাথে সবাই কী করতে পারবে যারা ভিজিট করে। আফটারনুন টি ইন দ্য কনজারভেটরি, মানে কনজারভেটরি শব্দটা হইতেছে সংরক্ষক, মানে আফটারনুন টি, বিকালের টিটা কী করবে, সংরক্ষণ করবে বা এই যে একসাথে মিলে সবাই খাইবে, এই জিনিসটা বলা হইতেছে এই জায়গায়। দ্য চান্স টু মিট দ্য ক্যাসল ওনার, ক্যাসল এই যে দুর্গ, যেটা দুর্গর যে ওনার আছে, মালিক যেনা আছে, ওনার সাথে কথা বলতে পারবেন ওরা পুরো গ্রুপ মিলে। নাকি এ ফটোগ্রাফার টুগেদার গ্র্যাট স্টারকেস, মানে একটা সিঁড়ি আছে, সিঁড়ির আশেপাশে সবাই মিলে একটা ফটোগ্রাফ করতে পারবে।
সুন্দর ফটোগ্রাফ, এই জিনিসগুলো বলা হইতেছে। তো টোটাল কিওয়ার্ডগুলো আমার দাগানো শেষ এবং আমি টোটাল অর্থগুলো বোঝার চেষ্টা করছি এবং কি বলবে এই জায়গায় টোটাল লিসনিংয়ের মধ্যে এটা আমরা বোঝার চেষ্টা করব। যদিও এই জায়গায় আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু সময় নিছি, এই জন্য আমার লিসনিংটা আমি স্টপ করে ফেলছি, বাট ওই জায়গায় অলমোস্ট আপনারা 15 থেকে 20 সেকেন্ডস সময় পাইবেন, এর ভিতরে আপনাদের দেখাতে হবে, একটু স্পিডে আপনাদের এই জায়গায় কভার করে ফেলতে হবে যেহেতু একটু লম্বা লম্বা কোয়েকশনসগুলো। সো আমরা শুনি এই জায়গায় ওরা কি বলে শেষ পর্যন্ত। Now listen carefully and answer questions 11 to 15. We'll be arriving at Branley Castle in about 5 minutes. But before we get there, I'll give you a little information about the castle and what our visit will include. So, in fact, there's been a castle on this site for over 1100 years. The first building was a fort constructed in 914 AD for defence against Danish invaders by King Alfred the Great's daughter, who ruled England at the time. In the following century, after the Normans conquered England, the land was given to a nobleman called Richard de Vere, and he built a castle there that stayed in the de Vere family for over 400 years. However, when Queen Elizabeth I announced that she was going to visit the castle in 1576, it was beginning to look a bit run down. And it was decided that rather than repair the guest rooms, they'd make a new house for her, out of wood, next to the main hall. She stayed there for 4 nights, and apparently it was very luxurious. But unfortunately, it was destroyed a few years later by fire. In the 17th century, the castle belonged to the wealthy Fennis family, who enlarged it and made it more comfortable. However, by 1982, the Fennis family could no longer afford to maintain the castle, even though they received government support, and they put it on the market. It was eventually taken over by a company who owned a number of amusement parks. But when we get there, I think you'll see that they've managed to retain the original atmosphere of the castle. When you go inside, you'll find that in the staterooms, there are lifelike moving wax models dressed in costumes of different periods in the past, which even carry on conversations together. As well as that, in every room, there are booklets giving information about what the room was used for and the history of the objects and furniture it contains. The castle park's quite extensive. At one time, sheep were kept there, and in the 19th century the owners had a little zoo with animals like rabbits and even a baby elephant. Nowadays, the old zoo buildings are used for public displays of paintings and sculpture. The park also has some beautiful trees, though the oldest of all, which dated back 800 years, was sadly blown down in 1987. Now, you're free to wander around on your own until 4:30, but then, at the end of our visit, we'll all meet together at the bottom of the great staircase. We'll then go on to the long gallery, where there's a wonderful collection of photographs showing the family who owned the castle 100 years ago having tea and cakes in the conservatory. And we'll then take you to the same place, where afternoon tea will be served to you. আমরা এই টোটাল এমসিকিউগুলো পড়ার চেষ্টা করছি এবং বোঝার চেষ্টা করছি ওরা কি বলছিল। প্রথমটাতে বলা হয়েছিল যে কুইন এলিজাবেথ আসার পূর্বে 1576 সালে এটা কীরকম ছিল। বলা হয়েছিল এই জায়গায় গেস্ট রুমটা ক্রিয়েট করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা ফল করছে। বাট যখন উনি আসছিলেন ওনার জন্য নতুন একটা বিল্ডিং কনস্ট্রাক্ট করা হয়েছিল। আনফর্চুনেটলি কয়েক বছর পরে ওইটা কী হয়েছিল, ওইটা ফায়ার মানে অগ্নিকাণ্ডে শেষ হয়ে যায়। যেহেতু নতুন কনস্ট্রাক্টেড আসার আগে তৈরি করা হয়েছিল, সেহেতু এইটা আমরা কি বলতে পারি, আনসার বি নম্বরটা দিয়ে দিতে পারি। 2 নম্বর জিনিসটা হইতেছিল এই জায়গায় 1982 সালে ক্যাসলটা সোল্ড হয়েছিল। প্রথম বলা হয়েছিল 1982 সালের পূর্বে একটা ফ্যামিলির কাছে এই ক্যাসলটা ছিল, কিন্তু পরবর্তীতে ওরা ফ্যামিলি এইটার আরও ওনার দায়িত্ব নিতে চায় নাই। পরবর্তীতে এই ক্যাসলের দায়িত্বটা কি পড়ে যায় গভর্নমেন্টের কাছে, কিন্তু গভর্নমেন্টের ওই দায়িত্বটা দেওয়া হয় নাই। পরবর্তীতে এটা মার্কেটে তোলা হয় এবং একটা কোম্পানি ওইটার দায়িত্ব নিয়ে নেয়। আনসারটা সি হিসাবে গণ্য হইবে। পরবর্তীতে বলা হইতেছিল কিছু কিছু রুম আছে ওই জায়গা থেকে ভিজিটর গেলে যে যে জিনিসগুলো পাইবে,
সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস ওই জায়গায় বলা হয়েছিল যে ভিজিটরগুলো অবশ্যই যে জিনিসটা হিস্ট্রিক্যাল বিভিন্ন ধরনের এই জায়গায় যন্ত্রপাতি আছে, বিভিন্ন ধরনের ফার্নিচার আছে, এই জিনিসগুলো ওরা কী করতে পারবে, বিভিন্ন ধরনের বুকস আছে, এই জিনিসগুলো ওরা কী করতে পারবে, ইউজ করতে পারবে বা ওরা দেখতে পারবে ভালোভাবে। জিনিসটা হইতেছিল ওই জায়গায় মডেলস অফ হিস্টোরিক্যাল ফিগার্স, মডেলস অফ হিস্টোরিক্যাল ফিগার্স দিয়ে বোঝানো হইতেছিল হিস্টোরিক্যাল অনেক জিনিসপত্র, যে ইকুইপমেন্ট, ওইগুলো মানুষ কী করতে পারবে, দেখতে পারবে এবং ওরা স্পর্শ করতে পারবে। এই জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে আনসার সি এর মধ্যে, এজন্য আমরা আনসার হিসেবে সিটা ধরতে পারবো। 3 নম্বরটা বলা হইতেছে যদিও এই পার্কের মধ্যে ছোট্ট একটা জো ছিল, লিটল একটা জো ছিল, এটা আগে, কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জিনিসটা হইতেছে ভিজিটররা পার্কে গেলে ওরা ডিসপ্লে হিসেবে রাখা হয়ে গেছে এই জিনিসটা, কিন্তু বর্তমানের কথা বলা হয়েছে, এই জন্য আমরা এক্সিবিশনস মানে ডিসপ্লে হিসেবে যে জিনিসটা রাখা হয়েছে ওইটা আমরা আনসারটা দাগিয়ে ফেলবো, কারণ বর্তমানের কথা বলা হয়েছিল। এবং এইটা বলা হইতেছিল যদিও এই জায়গায় 800 বছরের পুরনো একটা গাছ দেখানো হয়, কিন্তু এর আগে আনসারটা বলে দেওয়া হয়েছিল যে বর্তমানে এই যে ক্যাসেল পার্কটা এইটা হিসেবে কী হিসাবে দেওয়া হয়, এই জায়গায় এক্সিবিশন হিসাবে দেওয়া হয়। এই জন্য আমরা বলবো যে পুরো আনসার এই 8 বছরের 8 বছর পূর্বের 800 বছর পূর্বের গাছ এবং এই ভিজিট যেটা এটা টোটাল ডিসপ্লে হিসেবে রাখা হয়েছে কাদের জন্য, ভিজিটরদের জন্য, এবং যারা চাইলে এই জায়গায় গিয়ে দেখতে পারবে, এই জন্য আনসারটা বি হিসেবে দেওয়া হয়েছে। লাস্টের জিনিসটা মনে হইতেছিল প্রথম দিকে যে ফটোগ্রাফাররা এই সবাই মিলে এই জায়গায় স্টার কেসের নিচে ফটো তুলতেছিল, কিন্তু ওই জিনিসটা একটু আমাদের ওই যে ডিস্ট্রাক্টর ব্যবহার করছে ওরা, কীরকম দেখেন, প্রথমে বলছিল যে ফটোগ্রাফার এই জায়গায় খুব সুন্দর একটা প্লেস স্টেয়ারের নিচে, কিন্তু বলা হয়েছিল সবাই টুগেদার মানে একসাথে সবাই ফটো তুলতে পারবো গ্যালারিতে, কিন্তু গ্যালারি তো এই জায়গায় দেওয়া নাই, এই জায়গায় আছে স্টার কেস। কিন্তু এরপরেই বলছে ওই জায়গায় যে ঠিক ওই জায়গাটায় আমরা চাইলে সবাই একসাথে ট্রি রাখা আছে, সবাই একসাথে ট্রি খেতে পারবো। এই জন্যই আমরা বলতে পারবো যে লাস্টের দিকে আসার পর এই যে স্টেয়ার কেস বা গ্যালারি সুন্দর একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে বসে আমরা কি করতে পারবো, সবাই আফটারনুনের চিটা উপভোগ করতে পারবো। প্রথমটা না হওয়ার কারণ হইতেছিল সুন্দর ফটো তুলতে পারবো শুধুমাত্র গ্যালারিতে বলা হয়েছিল, কিন্তু এই জায়গায় বলা হইতেছে সুন্দর ছবি তুলতে পারবো স্টেয়ার কেস, এই জন্য প্রথমটা মিস হয়ে গেছে। এই জন্য লাস্টের কোয়েকশনটা একটু বি কেয়ারফুলি আমরা শুনলে এইটার আনসার আমরা অবশ্যই ধরতে পারবো। তো আমার আর এই পরবর্তী যে মিশনটা হইতেছে 16 to 20 কোয়েকশনস, আমাদের এই জায়গায় কিছু সময় দিব ওরা, এবং আমরা এগুলা কি করব, সময় দিয়ে দিয়েছে ওরা 16 to 20 জন্য, আমরা এইটা বোঝার চেষ্টা করি কোন জায়গায় কী আছে, এবং এরপরে আমরা কিওয়ার্ডগুলো সমস্যা সমাধান করে ফেলবো। এখন দেখুন ম্যাপের ক্ষেত্রে প্রথম জিনিসটা হয়েছিল এই সেম কেসেলের কথাই বলতেছে, এর জন্য আমরা টাইটেল পড়ার লাগতেছে না, কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হইতেছে এই যে কোয়েকশনসগুলো এজ এ ইমেজ হিসেবে নিয়ে আসছে, এই জন্য আমি দাগাইতে পারতেছি না এগুলো, বাট আপনারা প্রথমে আসার পরেই ম্যাপে এই এটাকে আপনারা কলম দিয়ে এটা কি করে ফেলবেন, গোল দাগ দিয়ে ফেলবেন, তারপরে এফ, তারপরে বি, তারপরে সি, তারপরে এইচ, তারপরে ডি, ই, তারপরে ডি, তারপরে জি, এই প্রত্যেকটাকে কী করে ফেলবেন, অপশনসগুলোকে আপনি কী করে ফেলবেন, বড় বড় করে দাগিয়ে ফেলবেন, যাতে করে কোনো ক্রমেই যাতে এই ধরেন বি, আপনি এই মুহূর্তে আনসারটা বলা হইতেছে এইটা, কিন্তু আপনার যদি দাগাল না থাকে তাহলে অনেক সময় দেখবেন এই নর্থ গেটের এই বিটা আপনার চোখে পড়বে না, তখন আনসারটা বি যখন মিস হবে তখন অন্য একটা আনসার মিস হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ যদি এমসিকিউর মধ্যে একটা আনসার মিস করেন পরবর্তী আনসারটা কিন্তু আপনি এইটা আনসার যদি হয় তাহলে একসাথে দুইটা আনসার মিস হয়েছে, একটা মিস করছেন এইটার জায়গায় এইটা হওয়ার কথা ছিল, সাথে সাথে দুইটা মিস হয়ে যাইতেছে, এই জন্য প্রথমেই বি কেয়ারফুল থাকবেন, সবাই অপশনগুলো কী করবেন আপনারা দাগিয়ে ফেলবেন। এবার আপনারা যে জিনিসটা দেখাতে হবে সেটা হইতেছে এই যে লেখা যেগুলো আছে এগুলো দেখাইতে হবে, রিভারকে দেখাইবো আমরা, নর্থ গেটকে দেখাইবো, তারপরে গ্রেট হলকে দেখাইবো, টাওয়ারকে দেখাইবো, ওয়ালসকে দেখাইবো, তারপরে সাউথ গেটটাকে দেখাইবো এবং মেইন এন্ট্রান্সটাকে দেখাইলাম। এই জিনিসগুলো দেখানোর পর আমরা এই মুহূর্তে চলে যাব এই জায়গায়, এই জায়গাকে বলা হয় তত্ত্ব জিনিস, যেই তত্ত্বগুলো বলা হয়েছে অন্ততপক্ষে এই তত্ত্বগুলো একবার আমরা পড়ার চেষ্টা করব, কারণ যদি আমরা একবারে তথ্যগুলো পড়ি তাহলে আমাদের মনে থাকবে যে এই জিনিসটা আমার বলতেছে। মনে রাখবেন এই তথ্যগুলো কিন্তু প্যারাফ্রেজ করে না, এই জন্য অনেকেই আমরা মিস করে ফেলি, এটা না পড়ে কিন্তু আমরা এই জায়গায় শুধুমাত্র ম্যাপের দিকে ফোকাস করি, কিন্তু অনেক সময় দেখবেন আপনি ম্যাপ বলে একটা বলে আরেকটাতে চলে গেছে, কিন্তু আপনি না পড়ার কারণে আপনি বুঝতেই পারতেছেন আরেকটাতে চলে গেছে এই স্পিকার। এই জন্য আমরা অনেক মনোযোগ দিয়ে এগুলো একবার অন্ততপক্ষে পড়বো। আমরা চলুন প্রথমে এইটা পড়ে নিই। এই জায়গায় বলা হইতেছে স্টার্টিং পয়েন্ট ফর ওয়াকিং দ্য ওয়ালস, মানে স্টার্টিং পয়েন্ট মানে স্টার্টিং যে জায়গা থেকে শুরু হয়েছে, ফর ওয়াকিং যেটা হাঁটার জন্য রাখা হয়েছে, দ্য ওয়ালের পরে এমন একটা জায়গা রাখা হয়েছে যেটা হাঁটার জন্য, শুরুর দিকে হাঁটার জন্য রাখা হয়েছে, যে কোনো এক জায়গাকে বলা হবে বোস অ্যান্ড এরোস ডিসপ্লে, যে কোনো একটা এরো অথবা
ভোগুসের জন্য বলা হইতেছে এগুলা ডিসপ্লে মানে মানুষকে দেখানোর সুবিধা ভিজিটরকে দেখানোর সুবিধাতে রাখা হয়েছে, যেগুলোতে আমরা বিভিন্ন হিস্টোরিক্যাল জিনিস রাখা হয়েছে ওইগুলো মানুষকে দেখতে পারবে, এই জিনিসটা বলা হইতেছে। হান্টিং বার্ডস ডিসপ্লে, হান্টিং বার্ড যে শিকারের একটা অপশনস, এইটাও দেখা দেওয়া হয়েছে ভিজিটরদের জন্য, যে কোনো একটা অপশনস আসবে। এরপর হইতেছিল ট্রেডিশনাল ডান্সিং এবং শপ, এগুলো আমরা বুঝে নিতে পারবো। তো এখন জিনিসটা দেখেন, প্রথমেই আপনাকে কোন জায়গায় থাকবেন, সবগুলো দেখানোর পর আপনি এই জায়গায় দেখবেন মেইন এন্ট্রান্স, এই জায়গা থেকে আপনি প্রবেশ করবেন, কারণ এই জায়গা থেকে লিসনিংটা শুরু হবে, বুঝতে পারছেন ম্যাপের ক্ষেত্রে। তাহলে মেইন এন্ট্রান্সের দিকে আমরা দাঁড়িয়ে বসে পড়লাম, পরে দেখি কোথায় যায়। Now listen and answer questions 16 to 20. Now, if you can take a look at your plans, you'll see Branley Castle has 4 towers joined together by a high wall with the river on 2 sides. Don't miss seeing the Great Hall. That's near the river in the main tower, the biggest one, which was extended and redesigned in the 18th century. আচ্ছা, একটা জিনিস বুঝেন, এই যে এইগুলো বলছে, এইগুলা কিন্তু আমাদের এখনো শুরু হয় নাই। এগুলা বলতেছে যে 2 সাইডে রিভার আছে, তারপরে ক্যাসল আছে, নর্থ গেট আছে, এরপরে গ্রেট হল আছে, এগুলো আমাদের পরিচয় দিচ্ছে। এবার কিন্তু মেইন এন্ট্রান্স থেকে শুরু হবে কিন্তু লিসনিংটা, মনে রাখবেন মেইন এন্ট্রান্স বলার পরেই কিন্তু আমাদের লিসনিংটা শুরু হয়ে যাবে। If you want to get a good view of the whole castle, you can walk around the walls. The starting point's quite near the main entrance. Walk straight down the path until you get to the south gate, and it's just there. Don't ওকে, এই জায়গা বলা হইতেছে যদি আপনি স্টার্টিং পয়েন্ট থেকে আপনি এই জায়গা বলেছে স্টার্টিং পয়েন্ট ফর ওয়াকিং ওয়ালস, এইটা আমরা কোথায় পাবো, বলা হইতেছে স্টার্টিং পয়েন্ট এই জায়গায়। স্টার্টিং পয়েন্ট কোনটা, মেইন এন্ট্রান্স। এই জায়গায় আমরা দাঁড়াবো, প্রথমে সোজা হাঁটে যাব এবং সাউথ গেটের পাশে, সাউথ গেটের পাশে কোনটা আছে, একদম পাশে কিন্তু এইচ আছে। তাহলে আমরা আনসারটা কি ধরতে পারি, এক্স্যাক্টলি এইচ আনসারটা আমরা ধরতে পারি। ওকে, পরবর্তীতে কোনটায় যাবে, বো অ্যান্ড অ্যারো ডিসপ্লে, এইটাতে। আচ্ছা, শুনে আমরা। go on to the north gate. There's no way up from there. There'll shortly be a show in which you can see archers displaying their skill with a bow and arrow. The quickest way to get there is to take the first left after the main entrance and follow the path past the bridge. Then you'll see it in front of you at the end. আচ্ছা, ওকে, একটা জিনিস দেখেন, ওরা বলতেছে বো অ্যান্ড অ্যারোস ডিসপ্লেসের জন্য আপনাদের যে কাজটা করতে হবে, প্রথমে আপনাদের প্রথম এরোতে চলে আসতে হবে, প্রথম লেফটের দিকে যাইতে হবে। ওরা বলছে প্রথম লেফটের দিকে আফটার দ্য মেইন এন্ট্রান্স। মেইন এন্ট্রান্সের পরে প্রথম লেফট কোনটা, এইটা। ওরা বলছে যাওয়ার একবারে এন্ডে পাবো, ব্রিজ পাস করে একবারে এন্ডে, এখন ব্রিজ পাস করে এইটাতে যাইবো না। ওরা বলছে ব্রিজ পাস্ট মানে ব্রিজ ফেলে চলে যাব আমরা। যদি বলতো ব্রিজের ওপারে, তাইলে কি বললো, ওভার দ্য ব্রিজ, এইটা বলতো, তো ওভার দ্য বলে নাই, এই জন্য বলছে কি ওরা পাস দ্য ব্রিজ। তাহলে ব্রিজের পাশ দিয়ে আমরা চলে যাব এবং একবারে লাস্টে পাবো। লাস্টে কি আছে স্যার, ডি। আনসার হিসেবে আমরা কি ধরতে পারি, এক্স্যাক্টলি ডি হিসেবে, ডিটা আমরা আনসার হিসেবে ধরতে পারি। ওকে, পরেরটা শোনার চেষ্টা করি আমরা। If you like animals, there's also a display of hunting birds, falcons and eagles and so on. If you go from the main entrance in the direction of the south gate, but turn right before you get there instead of going through it, you'll see it on your right, past the first tower. ওকে, আমরা কিন্তু আমাদের এই আনসারটাও পেয়ে গেছি। ওরা বলছে আপনি যদি মেইন এন্ট্রান্সের দিকে আসেন, সাউথ গেটের দিকে ডানের দিকে আপনাকে যাইতে হবে। যাওয়ার পর ফার্স্ট টাওয়ার এই জায়গা কোনটা, ফার্স্ট টাওয়ার কোনটা, এইটাই তো টাওয়ার। এই টাওয়ারের পাশেই বলতেছে, এই টাওয়ারের পাশে একমাত্র আনসার কি, রাইট সাইডের দিকে গিয়ে এফ। তাহলে আনসারটা কি ধরবো স্যার আমরা, এক্স্যাক্টলি এফ। এই জায়গায় হান্টিং বার্ডসের এই জিনিসগুলো এই জায়গায় দেওয়া আছে মানুষের দেখার জন্য। তাহলে আমরা আনসারটা এফ হিসেবে নিলাম। তারপরে ট্রেডিশনাল ডান্সিং, এইটা দেখি কোথায় বলে। 3 p.m. there's a short performance of traditional dancing on the outdoor stage. That's right at the other side of the castle from the entrance and over the bridge. It's about 10 minutes walk or so. And আনসারটা কি স্যার, এক্স্যাক্টলি এ, কারণ বলছে মেইন এন্ট্রান্সের যে ক্যাসেল আছে আদার সাইড, এই জায়গায় 2টা সাইড আছে। মেইন এন্ট্রান্স থেকে তো এতক্ষণ আমরা কথা বলছিলাম, এখন বলছে আদার সাইড। আদার সাইড মানে মেইন এন্ট্রান্সে আদার সাইড কোনটা, এইটা। নর্থ গেট আছে, নর্থ গেটে বলছে ওভার দ্য ব্রিজ মানে ব্রিজের ওপারে কি আছে, একমাত্র এ। আনসারটা কি স্যার, এক্স্যাক্টলি আনসারটা আমাদের এ। লাস্ট শপ জিনিসটা কোথায়, এটা আমরা খুঁজে বার করবো। And finally, the shop. It's actually inside one of the towers, but the way in is from the outside. Just take the first left after the main entrance, go down the path, and take the first right. It's got some lovely gifts and souvenirs.
Right. So we're just arriving. আনসারটা আমরা পেয়ে গেলাম। ওরা বলছে আপনি একদম টাওয়ারের মধ্যে পাবেন, এই যে টোটাল টাওয়ারটা এইটা টাওয়ারের মধ্যে পাবো, কিন্তু বলছে ওরা মেইন এন্ট্রান্স থেকে প্রথম লেফটে যাইব, হালকা ডানের দিকে যাইব, এইটাই। তার মানে এই যে আনসার কি স্যার? ই। এক্স্যাক্টলি আমরা আনসারগুলো পেয়ে গেছি। এবং দেখেন এমসিকিউ যদি এমসিকিউর চাইতেও কিন্তু অনেক সহজ কিন্তু আপনার ম্যাপ যদি আপনি প্রপারভাবে ভালোভাবে ম্যাপের এই যে ডিরেকশনাল ওয়ার্ডগুলো আছে এইগুলো যদি ভালোভাবে আপনি বুঝতে পারেন, তাহলে পুরো ম্যাপটা আপনার জন্য সহজ। 5 আউট অফ 5 বা 4 আউট অফ 4 যেটাই আসুক না কোনো ম্যাপের জন্য, এগুলো অনেক সহজেই আপনি মানে অ্যাচিভ করতে পারবেন। আই হোপ এই ভিডিওটা আপনার জন্য লিসনিং পার্ট 2কে অনেক ইমপ্রুভ করবে, যদি আমি যেভাবে দেখাইছি এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। মনে রাখবেন স্যার, আপনার প্র্যাকটিসের উপরেই ডিপেন্ড করতেছে আপনি কতটুকু পরিমাণ আপনি এই জায়গায় ইমপ্রুভমেন্ট ঘটাইবে। তবে এক্স্যাক্টলি আমি যে টিপসগুলো দিছি এই টিপসগুলো একবার আপনি পড়বেন, মুখস্থ করবেন, তারপরে একটু একটু করে অ্যাপ্লাই করবেন প্রতিদিন, আপনি দেখবেন আপনার লিসনিং পার্ট 2টা অনেক বেশি এনহান্স হয়ে যাবে। এই যে জিনিস টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিছি, এই ট্রিক্স অ্যান্ড টিপসগুলো কিন্তু অনেক বেশি ইফেক্টিভ, যেটা আমি নিজেও আমার লিসনিংয়ের মধ্যে মানে ব্যবহার করি। এই জন্য আমি এগুলা সহজেই রপ্ত করতে পারি আনসার পার্ট 2 এর প্রত্যেকটা আনসারগুলো। তো 10 আউট অফ 10 পাওয়ার জন্য এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল। তবে একটা জিনিস মনে রাখবেন স্যার, আপনি প্র্যাকটিস মেক এ পারফেক্ট ম্যান। যদি আপনি একজন আইএলটিএস ক্যান্ডিডেট হয়ে থাকেন, আর আপনি যদি মনে করেন ডিটারমাইন করে ফেলেন যে আপনার এক্সাম এই তারিখ বা এক্সাম আপনি দিবেনই, আইএলটিএসের একটা ভালো রেজাল্ট নিয়েই আসবেন, তখন আপনাকে এরকম বসে থাকলে হবে না। প্রতিদিন আপনাকে কী করতে হবে? প্র্যাকটিসের সাথে লেগে থাকতে হবে। আপনি এই যে টোটাল টেস্টটা আমরা দিলাম, এই টোটাল টেস্টটা দেওয়ার পরে আমাদের শেষ না। আমরা এই মুহূর্তে টোটাল টেস্টটা দেওয়ার পরে আমরা আনসারগুলো কী করব? এই মুহূর্তে চেক করব না। আমার যদি মনে হয় 10-এ 10 পেয়ে যাবো এই মুহূর্তে, তাইলে আনসারগুলো চেক করব। আইদার যদি আমার মনে হয় না 10-এ 10 আমি পাবো না, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আরও একবার সেম টেস্টটা আপনি আবার দিবেন। আবার দেওয়ার পরে আবার যদি মনে হয় না আমি আবার 10-এ 10 পাইব না, তাহলে আবার টেস্ট দিবেন। এইভাবে যতক্ষণ পর্যন্ত আপনার মনে হইতেছে না আমি 10-এ 10 পাইব না, ততক্ষণ পর্যন্ত আপনি টেস্ট দিতে থাকেন। দ্বিতীয় যেই কাজটা করতে হবে আপনাকে, আপনি টোটাল টেস্টটা দেওয়ার পর এই টেস্টের অডিওটা আপনি প্লে করে রাখবেন, এবং ক্যামব্রিজ বইয়ের লাস্টের দিকে গিয়ে আপনি যে টেস্টটা দিছেন এই টেস্টের কিন্তু টোটাল অডিও স্ক্রিপ্ট থাকে, এই অডিও স্ক্রিপ্টটা পড়বো, লিসনিং অডিও শুনবো আর ওইটা মিলাবো। তাহলে আপনার অনেক বেশি পরিমাণে ওদের যে প্রনাউন্সিয়েশন এবং প্যারাফ্রেজ যেগুলো আছে এগুলো ধরার ক্ষমতা তৈরি হয়ে যাবে। যখনই এই ইমপ্রুভমেন্টটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, যদি আপনি আগামী 10 দিন এই সেমভাবে প্র্যাকটিস করতে পারেন, লিসনিং পার্ট 2তে আপনি 10 আউট অফ 10 অবশ্যই নিয়ে আসতে পারবেন। এবং আমি এই টোটাল ভিডিওটা যখন আমরা রেকর্ড করতেছি, এই টোটাল ভিডিওর মধ্যে যদি আপনার 5টা 6টা বা 7টা হয়ে থাকে, আগামী 10 দিন আপনি সেম ওয়েতে কন্টিনিউয়াসলি এভরিডে প্র্যাকটিস করেন, আই হোপ, আমি বিশ্বাস করি এটা আপনার 10 আউট অফ 10 অবশ্যই আসবে। আর অবশ্যই যদি ম্যাপে আপনার লিসনিংগুলো আনসারগুলো মিস হয়ে যায়, তাইলে অবশ্যই আপনি ডেসক্রিপশন থেকে ডিরেকশনাল ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলবেন এবং ম্যাপ 4-5টা প্র্যাকটিস করবেন এই 8-10 দিনের মধ্যে। অবশ্যই আপনি এই জায়গা থেকে সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ দেখতে পারবেন। সিআই এভরিওয়ান, দেখা হবে আমাদের থার্ড পার্ট, অর্থাৎ পার্ট 3তে কিভাবে 10 আউট অফ 10 আমাদের আনসার করতে পারি, এইটা নিয়ে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।